টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চল পৃথিবীর অন্যতম প্রাচীন পত্রঝরা অরণ্য, তাই এ মাটিতে সোনা ফলে। এ অঞ্চলের সোনালী ফসল আনারস। টাঙ্গাইল দেখতে বের হয়ে তাই প্রথমেই মধুপুরের মহিষমারা গ্রামে আসা। সকাল সকাল গ্রামগুলোতে ঢুকলে দেখা মিলবে ফসলি ক্ষেত থেকে আনারস তুলে আনার দৃশ্য। এ অঞ্চলে আনারসের গোড়াপত্তনের সাথেও গারোরা জড়িত। ১৯৪২ সালে মিজি দয়াময়ী সাংমা মেঘালয় থেকে ৭৫০টি চারা এনে ইদিলপুরে প্রথম চাষাবাদ শুরু করেন। গারো সম্প্রদায়ের হাত ধরে অন্য সম্প্রদায় কিংবা ধর্মের মানুষের কাছেও জনপ্রিয় হয়েছে আনারস চাষ, যা ছড়িয়ে পড়েছে পুরো মধুপুর জুড়ে। আর সে কারণে মধুপুরকে আনারসের রাজধানী নামেও ডাকা হয়। আব্বারে যেভাবে দেখছি এটা চাষ করছে ওইভাবেই করি, কিন্তু ওখানকার সবকিছু পরিমাণ বেশি দূর নাকি আগে ফলন হয়েছে অনেক বেশি। দুইবার সার দিলেই কাজ হইতে, আর ওখানকার সার দিতে দিতে মাটি মনে হয় নষ্ট হয়ে গেছে। লাল মাটির এই যে আমার এই জমির মনে করেন এই যে দুপাই যে সাইড দিয়া ওই কাঁঠাল গাছের ওই সাইড দিয়ে যদি আনারস খায় রাইতার দিন তফাৎ, এই সাইডের থেকে ওই সাইডে মিষ্টি বেশি। লাল মাটি বালি মাটির মধ্যে আনারস মিষ্টি লাগবে না, ভালো হবে না। ইদিলপুর ওই সাইড আছে গারোর আগে আবাদ করতো আনারস, ওইটা দেখে দেখে আঙ্গ ওই যে ইয়েরা মনে করেন আবাদ করতেছে আস্তে আস্তে। ওখানে সবাই আবাদ করে। জলডুগি আনারসটা ওই গারোরে আগে প্রথম শুরু করছে। জলডুগি এটা খাবেন আপনি একটা না পেট চুক্তি ভাত খাওয়া বাদ জলডুগি খেয়ে নেই। মধুপুরে মনে করুন ওই মাটি দেয়া, মধুপুরের মাটি আসলে পানি বাজে না, বুঝছেন? পানি বাজলে পরে আনারস খাইয়ে মজা পাবে। আর পানির কোনো রকম আনারস লাগলেই পয়সা দেবো আনারস। গারোরা পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। তাদের ঘর কিংবা এলাকা দেখলে রুচির পরিচয় পাওয়া যায়। আর যেহেতু আনারস চাষে তাদের প্রভাব অনেক, তাই তা পরিবহনেরও সৌন্দর্য আছে। এই যে সাইকেলে করে আনারস নিয়ে যাওয়া হবে গারো বাজারে, সেটা দেখলে আনারসের ফুল বলেও মনে হতে পারে কারো কারো। গারো বাজারে এসে দেখা যায় সাইকেল আর ভ্যানে করে আনারস চলে এসেছে বিক্রির জন্য। প্রতিটিতে আছে ১০০ করে আনারস। আর এই আনারস হাত বদল হয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। আর মানুষ নিজ এলাকায় বসে স্বাদ নেবে মেঘালয় মধুপুর ঘুরে আসা এই মিষ্টি ফলের। আনারসটা সাধারণত বাংলা পুষ মাঘ ফাল্গুন এই ৩ মাস আমরা চারা রোপণ করি। আর আনারসটার মেন সিজন শুরু হয় আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই ৩ মাস আমরা আনারসটা কাটি। এই একটা আনারস আবাদ করতে আমাদের প্রায় ২ বছর সময় লেগে যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনারসের চারা এনেছি, সব কিছু এনেছি, কিন্তু মধুপুরের আনারসের যে একটা ঐতিহ্য, এর যে রস, এর যে মিষ্টতা, সারা বিশ্বের যত আনারস আছে কোনো আনারসেই এই ধরনের সুঘ্রাণ সুস্বাদ আর কোথাও নাই। এই জন্য মধুপুরের আনারসটা একক একটা ব্র্যান্ড হিসাবে, জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই গারো বাজার থেকে আনারস কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনারসটা বিক্রি করি। আর ওদিনিয়া যেটা ৮ টাকা ১০ টাকা কিনা হয়েছে ২০-২২ বছর আগে, হেডে এখন হয়েছে ৫০ টাকা, ৪৫-৫০। আর ওদের যায় ওইরকমই মানে সাইজ বাই সাইজ বিক্রি হয়। ছোটোটার দাম, বড়োটার বড় দাম। আনারসটা মনে করেন যেন ৩০-৩৫ টাকা করে কিনলে এটা খরচ সহ ধরুন এবার আছে ৪০-৪৫ টাকা যায় ঢাকায় পৌঁছায়। হাজার বছরের পত্রঝরা অরণ্যের লাল মাটির কারণে এ অঞ্চলের আনারস হয় অনেক মিষ্টি আর আকারে বড়। ভোর থেকে শুরু হওয়া গারো বাজারের আনারসের হাটে বিক্রির সংখ্যা ১০০০ পেরিয়ে লাখ হয় মাঝে মাঝে। আর বাণিজ্য লাখ টাকা পেরিয়ে কোটির ঘরে গিয়ে পৌঁছায়। শালবনে ঘেরা টাঙ্গাইলের মধুপুর অঞ্চল মূলত শালবন হিসেবেই পরিচিত। মধুপুর গড় বলতে বাংলাদেশের কেন্দ্রভাগে অবস্থিত একটি উচ্চভূমিকে বোঝায়। গড়ের উত্তর অংশকে মধুপুর গড় নামে ডাকা হয়।
ভারতের মেঘালয় রাজ্য থেকে মান্দি বা গারোরা এসে বসতি স্থাপন করেন এ অঞ্চলে। সেই হিসেবে উত্তর অংশ মধুপুর গড়ের আদি বাসিন্দা মান্দি বা গারোরাই। গারোরা তাদের নিজস্ব ভাষা মান্দি বা গারো ভাষাতেই কথা বলেন, গান গান। মধুপুর অঞ্চলের গায়রা গ্রামের রানু নকরেকের কণ্ঠে থামতে হয়। আদি গ্রামীণ পরিবেশের এ আদিম সুরে যেন কি মায়া লেগে আছে। গান শুনে আদি গ্রাম দেখতে বের হলে চোখ আটকে যায় অনেক জায়গায়। লাল ফুলের গাছ থেকে মাটির ঘর, সেই কোনো এক ঘরে নিশ্চয়ই বাস করেন থিরোলা দিদি। জীবনের অনেকটা সময় পার করে দেয়া মানুষটার বিয়েও হয়েছে এই গ্রামেই, তাই ছাড়তে হয়নি এই মায়া ভরা গ্রাম। ভালোই তো ছিল, আগে জুম চাষ করে খাইতাম আগে আমরা। এখন তো আস্তে আস্তে হেই দামাইলা টিকা আস্তে আস্তে জুম চাষ করতে করতে এই গ্রামে যখন আসলাম তখন আর কি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে রিজার্ভ এ পড়লো, আর কোথাও যাইতে পারলো না, জুম চাষও করতে পারলো না। আমরা একটু মনে হয় 7-8 বছর এই গায়রাবাদ উভারে জুম চাষ করছে আমার বাবারা। আমার বয়স হইল অঙ্কে হিসাব করলে 62 বছর চলে। আমরা তো মাতৃতান্ত্রিক জামাই উঠায় নিয়ে আসি, বাড়িতে আত্মীয় স্বজন আছে জামাইয়ের, এদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। এনে প্রচুর আমাদের বিয়ার মধ্যে অনুষ্ঠান হয়। সুখর মারে যারা আছে তারা ওই যে গরুর হাড় মারে, বাঙ্গাল করে নেগে, মান্দি করে নেগেও, আদিবাসী নেগেও, যারা যেটা মন চায় এগুলো প্রচুর আমোদ প্রমোদ করে অনুষ্ঠান করে বিয়ে হয় আমাদের। গায়রা গ্রামের অধিকাংশ মানুষ ক্যাথলিক খ্রিস্টান। একটা সময় সনাতন ধর্ম পালন করলেও এখন প্রায় সবাই খ্রিস্ট ধর্মই পালন করেন। আদি সংস্কৃতি ধরে রেখে তাদের পার্বণ কিংবা বিয়েতে হয় ভিন্ন আয়োজন। অতিথিদের জন্য খাবার দাবারের অনেক আয়োজন থাকলেও গারোদের বানানো এক প্রকার পানীয় চু না থাকলে তারা বলেন আয়োজনটা ঠিক জমল না। তাই এই গ্রামের নিতেশ নকরেক এখনও পূর্বপুরুষদের ধারা মেনে চলেন। চু রাখতে হয় মাটির পাত্রে, তাতে এর স্বাদ ঠিক থাকে। তিনি বানান সেরকম পাত্র। মাটির পাত্র নিয়ে এসে নিজ হাতে বেতের কাজ করে স্থানীয় বাজার সহ ঢাকাতে পাঠান এ পণ্য। গারোরা এ পাত্রে চু রাখলেও অন্যরা এটাকে ঘরের সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করেন। এখানে তো সব ক্যাথলিক, কোনো ব্যাপটিস্ট অক্সফোর্ড নাই আমাদের গ্রামে। দাদারা বা নানারা তারা হলো এইভাবে বেত দিয়ে আগে বান্ধা করছে আর কি, বাবার কাছ থেকে শিখছে বান্ধাটা আর কি। যেমন এটাও মাটি, যেমন ওটাও মাটি ছিল। কুমাররা বানাইতো আর কি, পালেরা ওদের কাছ থেকে কিনতো আর কি। যখন তারা বানানো হবে তখন আমি ওখান থেকে নিয়ে আসি আর কি। নিয়ে আসছে তারপর এই কালারটা এটা করি, আগে কালার দিই, তারপর ব্যাট চিরি এরকমভাবেই, তারপর কাঠ নিচে বসানি সেটা আবার বানাইয়ে শুকানো হয়। তারপর যে কালো আবার কিছু পুড়াইয়ে কালো করায়, তার বেন্টেন্ডে যে বান্ধি। আমাদের তো খ্রিস্টি কালচার এগুলো ওয়াইন মানে চু, যেটা আমরা আমাদের বাসায় বলে, হ্যাঁ গারো বাসায় চু, কিন্তু মাটিরটা তো সবচেয়ে ভালো, স্বাদও সুস্বাদু আর টেম্পারও বেশি। বিয়া শাদি যে কোনো ইয়েতে মেহমানদেরকে যত্ন করি আর কি। এটা না হলে এই মেহমানরা খুব যে কিছু খাওয়াইলো না আমাদের। আর এটা যদি বাইকেরা দেয় খুব আদর করছে, যত্ন খুব করছে, এটাই বলতো, এখনো বলে এটাই।
গারো আদিবাসীরা অন্যান্য কাজের পাশাপাশি হাতে বানানো জিনিসপত্র তৈরি করে থাকেন। পীরগাছা গ্রামের এক বাড়ির উঠোনে এসে দেখা গেল ৩ প্রজন্মের ৩ জন একই উঠানে বসে কাজ করছেন। মা, ছেলে আর সন্তানদের হাতে তৈরি হচ্ছে বাঁশ দিয়ে বানানো বিভিন্ন জিনিসপত্র। যেমন ধরেন এই আনছি আমরা হরিণধরা থেকে, যেমন যে এই পীরগাছা থেকে আনছি বাঁশগুলো আন না টুকরা টুকরা কইরা চিলি কইরা পরে মেডিসিন করি। এটা হলো রাজা বাঁশ, এটা দিয়ে আমরা ফ্রেম তৈরি করি। তার পাশে ওটা হলো তলা বাঁশ দিয়ে আমরা বেতে উঠাইয়া যেমন ধরেন এই যে ধুমা দিয়া কিংবা রঙের সাথে কালার কইরা কাজ করে দেখতে সুন্দর দেওয়া যায়, তার জন্য এগুলো আমরা বানাই যাচ্ছি। ওই যে চে ভাতা বানাবো, ম্যাগাজিন বক্স বানাবো, টিস্যু বক্স বানাবো, এই যেগুলো দিয়া ওই যেরকম করে বাঁশ দিয়ে কাইটা এটা বাঁশ কিনে আইনা তুলাই ফাইডা তুলাই বাদে ওই যে পোড়া দিই। আর এটা তো পোড়া না, এটা রং দিছি। দেখা কামি তো এটা কি আমার মার পেটে তো শিখাইছি, আমার নিজে থেকে আমি শিখছি। এরা বেচবার গেলে 100 টাকা দিয়ে নিব একজনে, সারাদিনে বোনাইলে তো 5-6টা ভাই। সুউচ্চ গাছের বাগান থেকে কষ সংগ্রহ করে ট্যাপাররা, তা প্রক্রিয়াজাত করে বানানো হয় রাবার। ভোর রাতে গাছ কাটতে ট্যাপাররা চলে আসেন বাগানে। তখন থেকে শুরু করে সকাল পর্যন্ত চলে গাছ কাটার কাজ। তারপর খানিক বিশ্রাম নিয়ে আবার শুরু হয় কষ সংগ্রহের কাজ। সকাল 4টায় বাগানে আইয়া বাড়ির বস্তা টস্তা খুইলা আমরা বাড়ি নইয়া গাছ কাটা শুরু করি। আবার মনে করুন এই 9:30 থেকে তোলা শুরু করি। আমরা একেবারে 11টা 10:30টায় কষ জমা দিয়ে যাই। আমি 20 বছর ধরে সন্তোষপুর রাবার বাগানে চাকরি করি। আমি মনে করুন আজকে যদি 20 কেজি পাই তাইলে মনে করুন 200 টাকা দাম আসবে। প্রতিদিন এটা করে রাখবো, স্লিপ করে রাখবো, মধ্যে মাস শেষে হিসাব করব, পরে মনে করুন যে বেতন দেব। টাঙ্গাইলের গল্পে অবধারিতভাবে চলে আসে একটি নাম, যমুনা, যেখানে গিয়ে মিশেছে বাঙালির ঠিকানা। দেশ নির্মাণের মতোই যার গতিপথ পরিবর্তিত হয়েছে বারবার। ভাঙনে অনেকবার গতিপথ পরিবর্তন হলেও প্রতিবার একুল ভেঙে অকুল গড়েছে তার পাড়ের মানুষ। নদীতে এটা আসাল না, এটা মরে গেছাল গা, ওই পশ্চিম আসাল। আমার এই যে 2 বছর ধরে এইটা নদী হয়েছে। স্রোত আগে খুব আসাল, গড়ানো খুব আসাল, এখন কম। কোথায় গেলে জাল নিয়ে গেলে খাওয়ার মাছ মাইরাও 400-500 টাকা, 1000 টাকা, 1500 টাকা বেতন গেছে। এখন আর ওখানে নাই, এখন খুব কম। জাল বেশি, খাওয়া বেশি। কোনো এক শরৎ সন্ধ্যার আকাশে যখন হাজারো রঙের সমারোহ হয়, পৃথিবীর সকল সৌন্দর্য যেন এসে মাথা নত করে এই যমুনার পাড়ে। হয়তো এমনই এক সন্ধ্যায় ধানসিঁড়ি নদীর পাড়ে জন্ম নেয়া কবির কলমে এসে ভর করেছিল সেই বিখ্যাত লাইন, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরাইয়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।